আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার 1.5 মাস বাকি। হুট করে বাসায় একদিন শুনতে পেলাম আমার বাবার এক ফ্রেন্ড জাবেদ আঙ্কেল, বাবার খুব ছোটোবেলার বন্ধু বলা চলে, তার সাথে তার বড় ছেলের সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে। তো আমি শুনে বিষয়টা খুব অবাক হইলাম। মাকে বললাম যে তুমি তো একবার আমাকে জিজ্ঞেসও করলে না আসলে কি আমি বিয়েটা করতে চাই না বা কি। তো মা এটাতে খুব রেগে গেলেন, একদম বাসায় হুলস্থুল বেজে গেল আমি নাকি কারোর সাথে প্রেম করি বা কোথাও আমার কোনো সম্পর্ক আছে কিনা, তো বাবা মা বিয়ে ঠিক করছে, এখানে আমার দ্বিমত কেন থাকবে। তো আমি আমার বড় ভাই, তারপরে আমরা 3 বোন, বোনদের মধ্যে আমি সবার বড়। তো ভাবলাম যে ঠিক আছে, বাবা মা যেহেতু চাইছে হয়তো ভালোর জন্যই চাইছে, বিয়েটা করে ফেলি। তো আমি বললাম যে না, এরকম কিছু না, কিন্তু 1.5 মাস পর তো আমার পরীক্ষা, অন্তত পক্ষে পরীক্ষাটা শেষ হইতে দিতা, তারপরে বিয়েটা করাইতা। তো মা বললো যে ওনারা আসবে, আংটি পরায় যাবে, তোর পরীক্ষার পরে বিয়ে হবে। তো সেটাতে আমি একটু খুশি হইলাম যে ঠিক আছে, তাহলে 2টা বছর কষ্ট যেহেতু করছি, পরীক্ষাটা দেওয়া হবে, কারণ বিয়ে হয়ে গেলে পড়াশোনা তো এরকমভাবে হবে না, এটা খুব ভালো করেই বুঝতেছিলাম। যাই হোক, তারপরে শুক্রবারে ওনারা আসলো, আসার পরে আমাকে আংটি পরায় দিয়ে গেল। তো ওনাদের ফ্যামিলি সম্পর্কে ছোটোবেলায় আমরা একসাথে ছিলাম, ভাড়া থাকতাম যখন আমি ছোট ছিলাম, আমার মনে আছে তখন। এরপর আঙ্কেল হচ্ছে মোহাম্মদপুরে নিজের বাসা করে, নিজেদের বাড়ি করে, ওইখানে হচ্ছে আঙ্কেল চলে যায়। তো এরপর থেকে আর তাদের বাড়িতে আমাদের এরকমভাবে যাওয়া আসা হয় না, বাবা মা মাঝে মাঝে যায়, আমরা ভাই বোনরা তেমন একটা যাই না। তো তার ছেলেকে আমি ছোটোবেলায় দেখছি, সে বড় ছিল, এখন ওনার ছেলেকে আমার মনে নেই, উনি বয়সে আমার চেয়ে 4-5 বছরের বড়, এতটুকুই আমি জানলাম। পরে শুক্রবারে যেদিন আংটি পরাতে আসলো, দিন দেখলাম সামনাসামনি, না ঠিক আছে, ওনার ছেলে দেখতে মোটামুটি খারাপ না। আর আঙ্কেলদের বাড়িতে হচ্ছে ওনার ছেলে কোনো কাজ করে না, আঙ্কেলের হচ্ছে 5 তলা বাড়ি করছে, সেখান থেকে তারা ভাড়া পায়, 3 তলায় তারা থাকে, বাকি পুরো ফ্ল্যাটটা ভাড়া দেয়া। বাড়ির নিচে দোকান আছে, আঙ্কেলের ফার্মেসি আছে, উনি সরকারি চাকরি করেন, পাশাপাশি সন্ধ্যার পরে এসে ফার্মেসিতে বসেন, সারাদিন ছেলেরা ফার্মেসিতে থাকে। তো মোটামুটি একটা সিকিউর, যে ঠিক আছে, খাওয়া পড়ার জন্য কষ্ট করতে হবে না, এটা ছিল। আর বাবার ব্যাপারটা ছিল এরকম যে আমার বন্ধুত্বের সম্পর্কটা আরও মজবুত হবে মেয়েটাকে বিয়ে দিলে, বাবার আর আঙ্কেলের দুজনের এরকম একটা বিষয় ছিল। যাই হোক, তো বিয়ে হয়ে গেল। 1.5 মাস পরে পরীক্ষা দিলাম, পরীক্ষার 1 সপ্তাহ পরে ডেট ফিক্সড করে আমার বিয়ে হয়ে গেল। বিয়েতে আমার বাবা আমাকে 5 ভরি গহনা দিছে, ঘর ভর্তি করে ফার্নিচার দিছে, চায় নাই, আঙ্কেল নিতে চায় নাই, খুব জোরাজোরি করছে। এরপরে বাবা বলছে যে আমার বড় মেয়ে বিয়ে দিচ্ছি, আমার তো একটা দায়িত্ব আছে। তো অনেক কিছু দিয়ে খুব সুন্দর করে আমার বিয়েটা হলো। আমার ভাই তখনও বিয়ে করে নেয়, আমার ভাই আমার চেয়ে প্রায় 6-7 বছরের বড়। তো সেই কারণে আমাদের ফ্যামিলির প্রথম বিয়ে ছিল, খুব ধুমধাম করে আমার বিয়েটা হলো। তো শ্বশুরবাড়ি গেলাম, যাওয়ার পরেও তো সবাই ওই বাড়িতে আগে থেকেই তো কম বেশি চিনতো, সবার সাথে কথাবার্তা বলা, তো সবাই খুব সুন্দরভাবে আমাকে গ্রহণ করলো। আমার শাশুড়ি অমায়িক মানুষ, সে খুবই ভালো একজন মানুষ। তো ওইখানে যাওয়ার পরে মানে এরকম আমার ফিলই হয় নাই যে এটা আমার শ্বশুর বাড়ি। কিন্তু সমস্যা বাজলো হচ্ছে আমার হাজব্যান্ডকে নিয়ে। সে কেমন ধরনের মানুষ সেটা আমি মানে আদৌ জানি না, বলে বোঝাতে পারবো কিনা। সে খুবই কম কথা বলে, সে সারাদিন ফার্মেসিতে পড়ে থাকে, দুপুরে খেতেও বাসায় আসে না, সকালে নাস্তা খাওয়ার পরে চলে যায়, সারাদিন সে নাকি ফার্মেসিতেই থাকে। আঙ্কেল সন্ধ্যার পরে ফার্মেসিতে আসার পরে সে কোথাও একটা চলে যায়, সে চলে গেলে রাত্রে 12টা 1টা 2টা বাজে সে বাসায় আসে। তো প্রথম হচ্ছে কি আমার কেন জানি মনে হয়তো সে সিগারেট খায়, বাট সে স্বীকার করতো না আমার কাছে। প্রথম 1.5-2 মাস বিয়ের এরকম চললো। থাকে না, আপনি যতই হচ্ছে ফ্রেশ হয়ে আসেন, বাট কাপড় থেকে একটা গন্ধ আসে, যারা সিগারেট খায় তাদের তো অন্যরকম একটু। তো আমি তাকে বারবার জিজ্ঞেস করতাম, আমার কাছে খুব বাজে লাগে সিগারেটের গন্ধটা, সে বলতো যে না, আমি সিগারেট খাই না। তো আমি তো নতুন বিয়ে হয়েছে, তত কিছু তো আর বলা যায় না হাজব্যান্ডকে, যতই পরিচিত মানুষ হোক। তো এরকমভাবে সময় কাটতে থাকলো। আস্তে আস্তে আমি যেটা লক্ষ্য করলাম, সে শুধু সিগারেট খায় না, মানে নামগুলো আমি বলতে চাচ্ছি না, মানে যত ধরনের নেশা আছে কোনো কিছুই বাকি নাই তার খাওয়াতে, সে সব কিছু খায়। তো যাই হোক, তো এখন সে তার বাবার ফার্মেসিতে থাকে, সারাদিন যতটুকুই মানে বেচা কিনা যাই করে, টাকা পয়সা নিয়ে সন্ধ্যার পরে ধুমসে খেয়ে দিয়ে রাত্রে 12টা 1টা বাজে বাসায় আসে। তো এটা তার বাবা মা খুব নাকি চেষ্টা করছে ছাড়ানোর জন্য, তো ছাড়তে পারে না। তো ভাবছে বিয়ে করায় দিলে বোর্ড টানে হয়তো তাড়াতাড়ি বাসায় চলে আসবে, বা এই ধরনের নেশা থেকে সে সরে আসবে, বউ তাকে ঠিক করতে পারবে। যাই হোক, তো এতটুকু তো ঠিক ছিল, অনেক কিছু বোঝাচ্ছিলাম, আস্তে আস্তে একটু একটু ঠিক হইতো, দেখা গেছে সপ্তাহে 2 দিন যাইতো, আর 4 দিন বাসায় থাকতো, এরকম করে চলতেছে। তো আমার এটাতে আমি খুব কান্নাকাটি করে আমার যে শাশুড়ির কাছে বলতাম যে আপনারা হচ্ছে কেন জেনে বুঝে আমার সাথে এরকম করলেন। তো সে বুঝাইতো যে মা ঠিক হয়ে যাবে, তুই একটু বুঝা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখন শ্বশুরবাড়িতে আমার কোনো প্রবলেম নাই, মানে আমি মন চাইলে একটা কাজ করি, না মন চাইলে নাই, আমার শাশুড়ি কখনো কিচ্ছু বলে না, সব কিছু প্রপার আমাকে একদম মাথায় তুলে রাখে। সেই জায়গায় আমার হাজব্যান্ডও আমার সাথে যে খারাপ ব্যবহার করে এরকম না, বাট সে নেশা করে, সেটা বোঝা যায়। রাত্রে এসে সে
একজন নেশাখোরের সাথে সংসার করতেছি, এটাই আমার কেমন যেন লাগতো। আবার চিন্তা করতাম বাবা এত টাকা পয়সা খরচ করে বিয়ে দিছে, আবার শাশুড়ি বুঝাইতো যে বাড়িতে বলার দরকার নাই, ওনারা কষ্ট পাবে, আস্তে আস্তে দেখবা তোমাদের স্বামী স্ত্রী সব কিছু ঠিক হয়ে যাবে, বাট মাঝখান থেকে বাবা মাকে শোনাবা, স্বামীও ছোট হবে, এরকম বুঝাইতো আমাকে আমার শাশুড়ি। তো আমি ভাবতাম যে আচ্ছা ঠিক আছে, দেখি ঠিক হয় কি না। তো এরকম করতে করতে বিয়ের 6-7 মাস চলে গেল, বাট সে কোনো ঠিক হওয়ার পর্যায়ে নাই। 10টা-11টা পর্যন্ত সকালে পড়ে পড়ে ঘুমাচ্ছে, চাকরি বাকরির কথা বললে আমাকে বলে তোমার কি খাওয়া পড়ার অভাব হচ্ছে, আমার চাকরি দিয়ে তুমি কি করবা, এরকম আমাকে বলতো। আমি বেশি কিছু বললে বলতো তাহলে তুমি চাকরি করো, পড়াশোনা তো তুমিও করছো, তুমি বসে আছো কেন, তুমিও চাকরি করো, এরকম আমাকে বলতো। তো তার সাথে খুব বেশি সখ্যতার বা ভালোবাসার সম্পর্ক না, সে আমাকে ভালো মতোই কথাবার্তা বলতো, কখনো মারধর করে নাই, খুব সুন্দরই ব্যবহার করতো আমার সাথে, কিন্তু সে নেশা করতো। যাই হোক, একটা জিনিস আমিও মানায় নিতেছিলাম যে ঠিক আছে। তো 6-7 মাস পরে আমার যে শাশুড়ি আমাকে বলতেছে যে একটা বাচ্চা কাচ্চা নিয়ে নাও, তাহলে হচ্ছে প্রথম দিকে আমি হচ্ছে এই নেশাখোর ছেলেকে বিয়ে করছি, এখানে বাচ্চা কাচ্চা নেবো, এই সংসার আদৌ আমার কতদিন টিকবে, এটা আমার মাথায় সবসময় একটা টেনশন ছিল। তো আমি সবসময় বয়সের আন্দাজে একটু বেশি ম্যাচিওর সব কিছু বুঝি বা ফ্যামিলির সম্বন্ধে একটু বেশি ভাবি, বড় মেয়ে ছিলাম যেহেতু। তো আমি ভাবতেছিলাম যে না, আমি বাচ্চা কাচ্চা নিব না, আগে দেখি ও ঠিক হোক, তারপরে বাচ্চা কাচ্চা নিব। তো আমার শাশুড়ি বলতেছিল, তো আমি হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে ব্যাপারটা শেয়ার করলাম যে এরকম মা বলতেছে আমাকে একটা বাচ্চা নিয়ে নিতে, এখন আপনি কি বলেন। তখন সে বলতেছে না, কেন বাচ্চা নেবে তুমি, বাচ্চা নেওয়ার কি দরকার, মাত্র বিয়ে হলো, তুমি ছোট মানুষ। আমি বলি যে আমি তো ছোট মানুষ না, আমার প্রায় 20 বছর বয়স, আমি ছোট হলাম কোত্থেকে। তখন বলতেছে না না, দরকার নাই, বাদ দাও, আরও 1 বছর যাক, আগে দুজনকে বুঝি, সংসারটা কত দূর টিকে সেটা আগে দেখি, আগে কি হচ্ছে বাচ্চা নেওয়াটা ঠিক হবে। তো আমি সংসারটা কত দূর টেকে, এই কথাটা আমার কাছে খুব অবাক লাগলো। মানে কি, সে কি তাহলে আমার সাথে সংসারটা করতে চায় না? তো এটা তো আমার বলার কথা, সে যেহেতু নেশাখোর, তার সাথে আমি থাকতেছি, সেখানে সে বলতেছে সংসারটা কতটুকু টিকবে। তো আমি আর কাউকে কিছু বলি নাই। তো আমার শাশুড়ি আমাকে যে বলছিল যে তুমি মেডিসিন টেডিসিন নিও না, আমি বললাম আচ্ছা নিবো না, এরকমভাবে, মানে সবাই জানে আমি মেডিসিন নেই না, বাট আমার কনসিভ হচ্ছে না, এরকম কিছু একটা, বাট আমি মেডিসিন নিচ্ছি এবং সেটা আমার হাজব্যান্ডই আমাকে এনে দিচ্ছে। তো বিয়ের 1.5 বছর পর্যন্ত সব কিছু নর্মাল ছিল, যে শুধু শুধু সে নেশা করতেছে আর আমি জানতেছি, আমি তাকে বোঝাচ্ছি, এভাবেই চলতেছিল। এর মাঝে বাবা মাকে কিচ্ছু জানাই নাই, সব কিছু ঠিকঠাক ছিল। তখন একদিন হচ্ছে আমি আমার হাজব্যান্ডের ফোনে, যে কোনো কারণে হয়তো ফোনেরও লক ছিল না বা কোনো কিছু, ফোনটা আমি ধরলাম, ধরার পরে কেন জানি আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে চলে গেলাম, হয়তো আল্লাহ চাইছে যে আমাকে কিছু দেখাইতে। তখন দেখলাম মেসেঞ্জারে ওর নানান আইডিতে মেয়েদের সাথে অশ্লীল কথাবার্তায় চ্যাটিং করা। এটা তো আমি সহজভাবে নিতে পারলাম না। ঠিক আছে, নেশার বিষয়টা আলাদা একটা বিষয় ছিল, বাট মেয়েলি বিষয়ে সে জড়িত, এটা কেন জানি আমি মানতে পারতেছিলাম না। তখন সে হচ্ছে বারান্দায় বসে সিগারেট খাইতেছে, তখন সে ওপেন আমার সামনে সিগারেট, গাঁজা টাজা সব খায়। যাই হোক, তো তখন হচ্ছে আমি তাকে জিজ্ঞেস করলাম যে এগুলো কারা। সে বলতে আরে এমনি ফাইজলামি করি, এগুলোও মেয়ে না ছেলে বলতে পারি না, ওরাও দুষ্টামি করে, আমিও দুষ্টামি করি। আমি বললাম যে এগুলো তো ঠিক নেই, এমনিতেই আপনি নেশা করেন, তারপর আপনি চরিত্রহীনও, এরকম এই চরিত্রহীন কথাটা সে নিতে পারেনি। সে সাথে সাথে আমাকে চড় মেরে বসছে। এটা 1.5 বছর পরের ঘটনা, 1.5 বছর পর্যন্ত সব ঠিক ছিল, আর সে আমাকে চড় মারছে, এই বিষয়টা আমি নিতে পারিনি। তো আমি তো একদম কান্নাকাটি করে আমি চলে যাবো, এই বাড়িতে থাকবো না। তো আমার শাশুড়ি খুব বুঝায় টুছায় রাখলো। এরপর থেকে আমি আমার হাজব্যান্ডকে সন্দেহ করা শুরু করলাম, কেন জানি আমার মনে হলো সে মেয়েলি বিষয়ে জড়িত আছে। তো আস্তে আস্তে ফোনে ঘাটাঘাটি করা, আমার যে ছোট ননদ ছিল বাসায়, ওর সাথে কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে আমি জানতে পারলাম সে শুধু মানে ফোনে যে চ্যাটিং করে এরকম না ব্যাপারটা, তার নোংরা নেশা আছে এরকম যে সে মানে এক এক সময় এক এক ধরনের মেয়েদের সাথে ফিজিক্যাল রিলেশন করতে পছন্দ করে, সে টাকা দিয়ে মেয়েদের সাথে এরকম রিলেশন করে। এটাই তার মূলত কারণ, তার বাবা মা জানার পরে তাকে বিয়ে করাইছে যে ঘরে বউ থাকলে সেই ধরনের রিলেশনগুলো থেকে দূরে থাকবে। এটা শোনার পরে আমি তো, আমার ননদ আমাকে বলে অনেক, মানে ও বলতে চায় না, হয়তো কথার ভাজে ওকে আমি কথার ভাজে ফেলে ও বলে ফেলছে, বলে পরে আমার পায়ে ধরতেছে যে ভাবি তুমি বইলো না, তাহলে মা আমাকে মেরে ফেলবে। যাই হোক, আমি জেনে চুপচাপ ছিলাম যে কোনো কিছু আমি কাউকে বলবো না। দেখি তো আমি কথা বলে বলে আমার হাজব্যান্ডের পেট থেকে কথা বের করার চেষ্টা করতেছিলাম। তো 2-1 বার সে স্বীকারও করছে, সে আমার বাইরে আরও 2-3টা মেয়ের সাথে তার ফিজিক্যাল রিলেশন ছিল, সে প্রেম করছে, ওই মেয়েদের সাথেও তার ফিজিক্যাল রিলেশন হয়েছে, এরকম সে অনেক কিছু হচ্ছে আমার কাছে স্বীকার করলো। তাও আমি চুপচাপ ছিলাম যে ঠিক আছে, সংসারটা টিকুক, এখন তো নাই, আগে ছিল এখন নাই, আমি শুধু এটা জানতাম। হুট করে আমার বিয়ের 2.5 বছর পরে, এর মাঝে সে যে কত মেয়ের সাথে কত জায়গায় গিয়ে থাকছে আল্লাহ ভালো জানে, আমি জানি না। তো তারপরে আমার বিয়ের যখন
2.5 বছর বয়স চলে। ওই সময় একদিন আমার খালা শাশুড়ি আসছে। খালা শাশুড়ি এসে আমার শাশুড়িকে টেনে ধরে, মানে আমরা দুপুরে রান্না করতেছি ওই সময় 10টা-11টার সময়, এসে আমার শাশুড়ি রান্না করে, আমি দরজা খুলছি, সালাম দিলাম, সে কোনো কথা বলে না। সে আমার শাশুড়িকে টেনে আমার শাশুড়ির রুমে নিয়ে গেছে, রুমে নিয়ে দরজা লক করে দিছে। দরজা লক করে দুই বোন তুমুল ঝগড়া লাগাই দিছে রুমের মধ্যে। তো আমি তো রান্নাঘরে ছিলাম, একটু একটু সাউন্ড আসতেছিল, বাট কথাগুলো ক্লিয়ার না যে ওরা কী বলতেছে ওনারা। তো আমার ননদ হচ্ছে গোসল করতে ঢুকছে, তখন আমি গিয়ে দরজায় কান পেতে শুনতেছি যে কী বলতেছে এত, যে দরজা লাগায় আমাদের থেকে দূরে গিয়ে শুনতে হবে। তখন আমি একটু একটু শুনলাম যে আমার খালা শাশুড়ি বলতেছে যে ওনার মেয়ে প্রেগনেন্ট এবং সেটা আমার হাজব্যান্ড দ্বারা। এখন ওনার মেয়েকে আমার হাজব্যান্ডের জন্য বিয়ে করাইতে বলতেছে, ওনার মেয়ের জীবন নষ্ট করে দিছে, এই ধরনের কথাবার্তা বলতেছে। মানে কথার আন্দাজে আর কি অনুমান করলাম, সম্পূর্ণ ক্লিয়ার সবটা বিষয় শুনতে পারি নাই। তো আমার খালা শাশুড়ি হুটহাট রেগে পেকে চলে গেল। আমার খালা শাশুড়ি চলে যাওয়ার পরে আমি হচ্ছে আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম যে মা, উনি যে বললো এই কথা আমি তো বাইরে থেকে শুনছি, মানে মিথ্যা কথা আন্দাজেই বললাম, আমি সব কিছু শুনি না, একটু একটু শুনছি যে এরকম আপনার ছেলে, ওনার মেয়ে আপনার ছেলের দ্বারা প্রেগনেন্ট হয়েছে, ওনাকে বিয়ে করতে বলতেছে, এগুলো কি সত্যি? তো আমার শাশুড়ি থতবত খেয়ে গেছে যে আমি কথাগুলো শুনে গেছি। সে একদম চুপ করে থেকে আমাকে আর কিছু বলে নাই। তো আমার হাজব্যান্ডের আশায় ছিলাম সারা দিন, আমার তো মানে মাথায় আগুন চড়তেছে। তো রাত্রের বেলা আমার হাজব্যান্ড আসার পরে সে আসছে রাত্রে 1টার সময়। তো আমাদের ফার্মেসিটা ছিল এমন একটা জায়গার মধ্যে যে সেখানে হচ্ছে অনেক রাত পর্যন্ত ফার্মেসিটা খোলা রাখতো, প্রায় 12টা-1টা পর্যন্ত। আমার শ্বশুরও 12টা-1টা বাজেই বাসায় আসতো। তো তখন হচ্ছে তাকে আমি জিজ্ঞেস করছি, সে হয়তো ভারী মাত্রার কোনো নেশা করে আসছে। তো তাকে আমি তুই তুকারি করে গালাগালি করে জিজ্ঞেস করছি, তোর খালা আসছে, তুই এরকম করছিস, ওনার মেয়ের সাথে এগুলো বলে গেছে। ওই দিন ও আমাকে ইচ্ছা মতো মারে, মানে প্রচুর পরিমাণে মারে, একদম বেল খুলে ওইটা দিয়ে মারে এবং স্বীকার করে সে আমার কাছে যে আমি ওকে হচ্ছে পছন্দ করি, ওকেই বিয়ে করতাম। এখন আমার মা বাবা ভাবছে তুই ভালো মেয়ে, তোরে বিয়ে করাইছে, আমার খালতো বোন ভালো না, এই জন্য হচ্ছে তোরে বিয়ে করাইছে, নাহলে তো আমি ওরেই বিয়ে করতাম। এরকম অনেক কিছু বলার পরে তখন আমার খুব আত্মসম্মানে লাগে যে আমাকে বিয়ে করতে চায় নাই, ওনার খালতো বোনকে বিয়ে করতে চাইছে, এই জন্য হয়তো উনি আমার সাথে খুশি না, এই জন্য নেশা টেশা করে, এরকম যাই হোক অনেক কিছু চিন্তা ভাবনা করে সারা রাত আমি হচ্ছে বসে থাকলাম আমার ননদের রুমে, ঘুমাই নেই, সারা রাতে বসে বসে চিৎকার করে কান্না করছি। কান্নাকাটি করে ভোরে কোনো রকমে বাইরে আলো ফুটছে, আমি আমার পার্সটা নিয়ে বের হয়ে আমার বাবার বাড়ি চলে গেছে। তারা সবাই ঘুমে, আমি চলে গেছি আমার বাবার বাড়ি। যাওয়ার পরে আমার ভাই সকাল থেকে ঘুমে সবাইকে ডেকে উঠাইছে ঘুম থেকে। তো আমাকে যে মারছে রাত্রের বেলা, তো বেল্ট দিয়ে মারছে, আমার পুরো শরীর হচ্ছে কালো হয়ে গেছে, যেখানে যেখানে যতটা বাড়ি ছিল। আমার নাকের মধ্যে হচ্ছে ঘুষি দিছে, ওইখান দিয়ে নাক ফেটে রক্ত বের হয়ে গেছে, খুব খারাপ অবস্থা হয়েছে। তো আমার পুরো শরীর একদম কালচে হয়ে গেছে। তো এটা যখন আমি গেছি পরে দেখছে আমার বাবা মা, দেখার পরে তারা হচ্ছে আমার বড় ভাই কান্না করে দিছে, সে আমাকে খুব ভালোবাসে। তো এটা দেখার পরে ভাই হচ্ছে খুবই, মানে তারা তো একটা শক্টের মধ্যে চলে গেছে যে কী বলতেছে, 3 বছরের, প্রায় 2.5 বছর 3.5 বছরের সংসার, কোনোদিন কিচ্ছু শুনলাম না, হঠাৎ করে মেয়েকে এত মারতেছে। তখন আমি তো রাগের চোটে, তখন আর তার কোনো কিছু কন্ট্রোলের রাস্তা নেই, তখন ডিটেলসে প্রথম থেকে সব কিছু বললাম। বলার পরে আমার বাবা হচ্ছে আমার শ্বশুরকে ফোন দিল, তখন 7টা বাজে আনুমানিক, 7টার সময় ফোন দিচ্ছে, তারা তো ঘুমাইতেছে সবাই। তো ফোন রিসিভ করার পরে তখন বাবা বললো যে এরকম, এদিকে আমার শ্বশুর কিছুই জানে না, আমাকে যে এত মারছে বা এত কিছু হয়েছে এগুলো উনি কিছুই জানে না, আমার শাশুড়ি ওনাকে কিছুই জানায় নাই, বা ওনার বোনের মেয়ে প্রেগনেন্ট, এগুলো কিচ্ছু উনি জানায় নাই। সব কিছু তাদের পরিবেশ, তাদের বাড়িতে ঠান্ডা, আমি যে বাড়িতে নাই এটাও তারা জানে না। তখন আমার বাবা হচ্ছে সব কিছু জিজ্ঞেস করার পরে আমার শ্বশুর বললো আমি আসতেছি। তো সে আমার শাশুড়িকে নিয়ে আসলো, আসার পরে আমার ভাই তাদের সামনে তখনই বলল যে আমার বোনকে আপনার ছেলের সাথে হচ্ছে আর পাঠাবো না আপনার ছেলের কাছে, আপনার কবে ডিভোর্স দিবে জিজ্ঞেস করেন, আপনার ছেলের থেকে ডিভোর্স নেওয়া দেন, আপনাদের কাছে বিয়ে দিয়েছিলাম ভালো থাকবে এই কথা চিন্তা করে, বাট আপনার ছেলে তো আমার বোনকে ভালোই বাসে না, চায় না, উপর থেকে হচ্ছে এই মারধর করবে, এত কি সস্তা আমার বোন, মানে আমার ভাই চিলাচিলি করে, আমার বাবা তেমন কিছু একটা বলে না, যেহেতু তার বন্ধু ছিল। তারপরেও বাবাও বলে যে ঠিক আছে, তোর ছেলের যদি পছন্দ না হয়, যেহেতু অন্য একটা মেয়েকে পছন্দ করে বা ওই মেয়েটা প্রেগনেন্ট, তো আমার মেয়েকে ডিভোর্স দিয়ে দিতে বল। তা আমার শ্বশুর অনেক বোঝায়, শাশুড়ি অনেক বোঝায়, তখন রাগের মাথায় বাবাও অনেক রাগারাগি করে, তারপরে তারা চলে যায়, আমি এই বাড়িতে থাকতে থাকি। তো আমার এই সম্পর্কটা থেকে মন তো অনেক আগেই উঠে গেছে, উপর থেকে হচ্ছে এখন
ভাই বোনের একটা সাহস পেলাম যে ঠিক আছে, আমার ভাই বোন তো আমার সাথে আছে, তারা বলতেছে আমাকে ছেড়ে দিতে, তো এই সম্পর্কটা ছেড়ে দিলে হয়তো আমার ভালো হবে। তো আমার ভাই বারবার বলতেছিল এখনও বাচ্চা কাচ্চা হয় না, আমার বোনকে আমরা ভালো জায়গায় বিয়ে দিব, আর যদি একটা বাচ্চা কাচ্চা হয়ে যায় সারা জীবনের জন্য আটকা পড়ে যাবে, ওর সাথে সারা জীবন ওর এই বহন করতে হবে এই ধরনের সব কিছু। তো বলতে বলতে বাসায় একটা এরকম পরিবেশ সৃষ্টি হয় যে আমার মেঝো বোন, মানে আমার যে ছোট জীবনটা, ওরও বিয়ে হয়ে গেছে, আমার বিয়ের পরেই ওর বিয়ে হয়ে গেছে। আমার ভাইও বিয়ে করছে ওই সময়, আমার ভাইয়ের বিয়ের 3 মাস বয়স মাত্র যখন আমি বাবার বাড়িতে গেলাম। তো সবাই, ভাইয়ের বউ সবাই বলতেছিল যে দরকার নাই এই বিয়েটা, তুমি ডিভোর্স নিয়ে নাও। তো প্রথমে আমি না করছিলাম, পরবর্তীতে দেখলাম সবাই বলতেছে যেহেতু, তো ঠিকই তো, আমি তো দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দরী ছিলাম, তো আমি যেহেতু এত সুন্দরী শিক্ষিত, আমাকে ভালো জায়গায় বিয়ে হবেই, আর পুরো ফ্যামিলির একটা সাপোর্ট যেহেতু আছে, তাহলে হয়তোবা আমি ডিভোর্সটা করলে এটা আমার জন্য ভালো হবে। তো তারা অনেক আসছে, অনেক বুঝাইছে। আমার হাজব্যান্ড কোনো দিনও আসে নাই, কোনো দিন একটা ফোন করে নাই, বাট আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ ফোন দিয়ে দিয়ে অনেক আসতো। আমার দেবর ফোন করে করে বলতো আমার জন্য এটা ওইটা নিয়ে নিয়ে আসতো যে ভাবি চলেন। তো এইভাবে 1 বছর 7-8 মাস সবে এরকম ছিলাম। থাকার পরে আমার ভাই ডিভোর্সটা দিয়ে দিল, আমার পক্ষ থেকেই ডিভোর্স দিয়ে দিলাম। তো আমার শ্বশুর যখন ডিভোর্স পেপার পাঠানো হয়েছে, তখন তাদের বাড়িতে আমার বিয়েতে যে ফার্নিচার দিছে সব কিছু ফেরত দিছে, আমার বাবা যে 5 ভরি গহনা সেটা ফেরত দিছে, এবং আমার পরনে আমার শাশুড়ির একটা চেন, কানের দুল, চুড়ি, আংটি এগুলো ছিল, ওগুলো সহ ফেরত নেয়নি। বলছে তোমার জীবনটা তো আমার ছেলের জন্য নষ্ট হয়ে গেল, এটা তুমি রাখো। আমার শাশুড়ি এরকম বলছে আমাকে। যাই হোক, তো তারপরে আমার শ্বশুর 3 লাখ টাকা দেয় আমাকে, যে এটা কাবিনের টাকাটা তো তুমি পাও না, তো যেহেতু ডিভোর্স আমি দিয়ে দিয়েছিলাম, আমি তো পাওনা ছিলাম না, তারপর উনি আমাকে টাকাটা দেয়, বলে যে মাফ করে দিতে। ওনাকে অনেক কিছু হয় এর মাঝে, আর অনেক অনেক ঝামেলার পরে এগুলো ডিভোর্স পর্যন্ত যায়। তো তারপরে আমার ডিভোর্সটা হয়ে গেল। তো ওই 3 লক্ষ টাকা আমার ভাই তখন নতুন ব্যবসা শুরু করছে, সে তার ব্যবসায় ইনভেস্ট করলো, আর গহনাটা নিয়ে মায়ের কাছে রেখে দিল। আমার যে সবার ছোট বোনটা, ও তখন ক্লাস 8-এ পড়ে। এভাবে থাকতে থাকলাম বাবার বাড়িতে। তো প্রথম 1-1.5 বছর মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল, বাট 1-1.5 বছর পরে আমার সবার কাছে আস্তে আস্তে আমার মনে হচ্ছিল, আমি দেখতে পাইতেছি যে সবার কাছে আমি একটা বোঝা এ বাড়িতে। বাবা কখনো কিছু বলে নাই, আমার বাবা যথেষ্ট আর্নিং ছিল, বাবার কামাই খাইতেছিলাম, ভাই সেই সুবাদে ভাইয়ের তেমন কিছু বলার ছিল না, বাট ভাইয়ের বউয়ের কাছে হয়তো আমার উপস্থিতিটা ততটা বেশি ভালো লাগতো না। তো আমি খুব কম কথা বলতাম, আগের মতো আগে যে কথাবার্তা বলতাম সবার সাথে ওইরকম না, একদম চুপচাপ থাকতাম, মানে কারোর সাথেই কথা বলতাম না, এরকম থাকতাম। আর আমার মায়ের টেনশন ছিল যে এক মেয়ে ডিভোর্সে জানলে ছোটো মেয়েটার বিয়ে হবে না, এরকম কেন আমাকে বিয়ে দেওয়া নিয়ে তাদের কোনো মাথা ব্যথা তেমন একটা ছিল না, আর আমারও বিয়ের প্রতি মন ভরে গিয়েছিল। তো 1-1.5 বছর এভাবে থেকে আমি বাবাকে বললাম যে বাবা আমি একটা চাকরি করতে চাই। তখন আমার বাবা বলল যে না, তুমি কেন চাকরি করবে, আমি এখনও বেঁচে আছি, আমার যথেষ্ট পরিমাণ আর্নিং আছে, তোমাকে আমি বসে বসে খাওয়াতে পারবো, কেন তুমি এখন যদি তুমি চাকরিতে যাও তো সবাই বলবে যে মেয়েকে খাওয়াইতে পারে না, ডিভোর্সের পর মেয়েকে চাকরিতে লাগাই দিছে, আগে তো তুমি চাকরি করো নাই। তো আমি বাবাকে অনেক বোঝানোর পরে বাবা রাজি হয় যে ঠিক আছে যাও। তো আমার সময় কেটে যাবে চাকরিটা করলে। এরপরে আমার এক ফ্রেন্ড আছে, ও ক্লিনিকের রিসেপশনিস্ট চাকরি করে, ওখানে আমাকে একটা চাকরি দিল। তো সেখানে আমি চাকরিটা করলাম, 12 ঘন্টা ডিউটি, আমার 12,000 টাকা বেতন, 12,000 টাকা মাত্র বেতনের জন্য আমি 12 ঘন্টা কাজ করি সেখানে। তো তারপরও একটা অন্যরকম শান্তি, যে সকালে বাসা থেকে চলে যাই, বাসার মানুষের ঘ্যান ঘ্যান, আমার মায়ের এটা ওটা খোঁচা মারা কথা, ভাইয়ের বউয়ের খোঁচা মারা কথা, এগুলো তো শুনতে হয় না। এখন যখন বিয়েটা দিয়েছিল তখনও আমি বলেছিলাম কেন এত তাড়াতাড়ি বিয়েটা দিচ্ছে, বা আমি আরও পড়াশোনা করতে চাই, তখন আমাকে বলা হয়েছে আমার বিয়ে করতে হবে, বাবা মা ঠিক করছে তাই। আবার ডিভোর্সটাও ভাইয়ের ডিসিশনে, বিশেষ করে আমার ভাইয়ের ডিসিশনে, বাবা চায় নাই আমার ডিভোর্সটা হোক, ভাইয়ের উপরে মানে জোর করে আমার ভাই ডিভোর্সটা করাইলো। তো ডিভোর্সটাও তাদের ডিসিশনে হইল। এখন আমি সবার চোখের কাঁটা হয়ে গেছি, সবার বোঝা হয়ে গেছি। যাই হোক, তো কী করব, এখন তো আমার আর যাওয়ার কোনো জায়গা নেই। আমার শাশুড়ি প্রায় ফোন করে, আমার সাথে কথাবার্তা বলে, তো ওইটা নিয়ে আর আমি কোনো চিন্তা ভাবনা করি না। ওইদিকে আমার হাজব্যান্ড কী করতেছে না করতেছে, সে নাকি ওর খালতো বোনকে আলাদা বাসা নিয়ে রাখতেছে, ওর সাথেই সংসার করতেছে, তো ওইদিকে না যাই। তারপরে প্রথম আমার জীবনে আমি ডিভোর্সি, সেটা নিয়ে যে একটা ধাক্কা খেলাম, সেটা আমার যে ভাই ছিল, আমার ভাইয়ের যে বেবি হইলো, প্রথম যখন আমার ভাইয়ের ছেলেটা হইলো, ওই দিন হসপিটালে আমি ছিলাম, আমি যে হসপিটালে চাকরি করি ওখানেই আমার ভাইয়ের বাবুটা হয়। তো
তো আমি ওখানে ছিলাম, তো তো যেই নার্স ছিল উনি তো আমাকে চেনেন, তো আমি একদম ওটির বাহিরে আমি দাঁড়ানো ছিলাম। তো বাচ্চাটা নিয়ে বের হওয়ার পরে উনি হচ্ছে আমার কোলে প্রথম দিতে যায়, তখন আমার মা, ওখানে আমার মা ওই ছিল, আমার বিআইন ছিল, তারা হচ্ছে কিছু বলে নাই। আমার মা উঠে ওই মহিলাকে, নার্স মহিলাকে বলে যে এদিকে দাও, ওর কোলে দিও না, মানে আমি ডিভোর্সি, আমার বাচ্চাটা, নতুন বাচ্চাটা আমার কোলে দিলে ওর ভাগ্য নষ্ট হয়ে যাবে, এরকম কিছু একটা আমার মা এটা মিন করলো, বলল। তো আমি না মায়ের দিকে তাকায় রইলাম। তখন আমার মা হচ্ছে ওর একটা, আমার যে মা ওই ওনার সাথে বললো যে ওর একটা খুঁত আছে, দরকার কি, প্রথম বাচ্চাটা মায়ের গর্ভ থেকে আসছে, ভালো কারো কাছে থাকলে ভাগ্যটা ভালো হবে, এরকম বললো। ওইটা ছিল আমার জন্য প্রথম ধাক্কা, যে আসলে আমি ডিভোর্সি বলে এতটা ফেল না। এরপরে তো চলে গেল, আমি আমার মতো চাকরি করতেছি, তো আমার বেতন আর টাকা ওইরকমভাবে ফ্যামিলিতে কেউই নেয় না, বাবা কখনোই নেয় না। আমি যার এক একজনের জন্য এক এক কিছু কিনি, নিজে টুকটাক কিছু জমা রাখি, এভাবেই চলতেছে। তারপরে আমার ছোট বোনের এসএসসি পরীক্ষার পরে ও দেখতে ভীষণ সুন্দর, যার কারণে প্রচুর বিয়ের সম্বন্ধ আসতে থাকে, আর বাবাও হচ্ছে চিন্তা করে যে এক মেয়ে ঘরে বসা, তো যদি ভালো ছেলে পায় ছোটো মেয়েকে বিয়ে দিয়ে দিবে। তো তখন হচ্ছে ওর বিয়ে ঠিক হয়। তো ওর বিয়ে যখন সব কিছু ঠিকঠাক হয়ে যায়, তো মানে ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠানটা করা হয়, কোনো তত বেশি আয়োজন করা হয় না। তো ঘরের ভেতরে ওকে একটু হলুদ দেওয়া হয়। আমার মা আমাকে ওই হলুদটা ধরতে দেয় না, আমার বোনকে দিতে দেয় না, বলে যে হচ্ছে আমি ডিভোর্সি, ওর নতুন সংসার, নতুন জীবনের শুরু হচ্ছে, এখানে আমি হাত দিলে হয়তো বা কোনো সমস্যা হয়ে যাবে, এরকম কিছু একটা বলে আমাকে, যার কারণে আমি খুবই কষ্ট পাই এবং আমি বাসা থেকে বের হয়ে চলে যাই। আমার যে ফ্রেন্ডটা আমাকে চাকরি দিছে ওর বাসায় চলে যাই। ওর বাসায় যাওয়ার পরে আমি বাসায় আর আসি না একদম। আমার বোনের বিয়ে ছিল শুক্রবারে, আমি বৃহস্পতিবার দিন সন্ধ্যায় চলে গেছি, একেবারে আমি হচ্ছে রবিবারে বাসায় আসি। তো এটা নিয়েও না কারো কোনো মাথা ব্যথা ছিল না যে মেয়ের বাড়িতে বিয়ে ছিল, তুই 3 দিনের জন্য কেন চলে গেলি, কেউ আমাকে একটা ফোন অবধি করে নাই। তখন আমি বাস্তবে রিয়েলাইজ করলাম যে আসলে আমি একটা উটকো ঝামেলা হয়ে এই বাড়িতে থাকতেছি, বাট আমি কি করব, আমার তো কিছু করার ছিল না। তো আস্তে আস্তে আমার বয়স প্রায় 30 বছর হয়ে গেল, 2025 সালে। তখন আমি যেই হসপিটালে চাকরি করি ওইখানেই হচ্ছে একজন ডাক্তারের যে অ্যাসিস্ট্যান্ট থাকে, ওই ছেলেটা আমাকে প্রপোজ করে। তো দেখতে যেহেতু আমি খুব ভালো ছিলাম, তো আমাকে দেখলে কেউ বলবে না যে আমার প্রায় 30 বছর বয়স হয়ে গেছে, আমাকে দেখতে আনম্যারিড মেয়েদের মতোই লাগে। তো ও হচ্ছে আমাকে প্রপোজ করে, এবং ওকেও আমার যে খারাপ লাগে এরকম না ব্যাপারটা, ওকে আমার ভাল লাগে, বাট ও আমাকে বিয়ের জন্যই প্রপোজ করে যে আমি তোমার বাসায় প্রস্তাব পাঠাবো, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন হচ্ছে আমি ওকে জানাই, ও জানতো না যে আমি ডিভোর্সি, কেউই জানে না বাইরের মানুষ সহজে। আমি বললাম যে এরকম আমার তো 3 বছরের সংসার ছিল, আমি একটা ডিভোর্সি মেয়ে, এটা কি তোমার ফ্যামিলি মেনে নিবে? তো ওদের ছিল খুবই নিম্নবিত্ত ফ্যামিলি, ওরা একতলা বাড়িতে ভাড়া থাকে এখানে, ওদের গ্রামের বাড়ি ছিল বরিশালে। তো ওর মাকেও গিয়ে যখন বলে, তখন ওর মা বলে যে ঠিক আছে, যদি তুমি পছন্দ করো আমাদের কোনো সমস্যা নেই, ডিভোর্সি হোক, এখন তো আর নাই। তো তারা রাজি হয় যে আমি ডিভোর্সি, তাদের কোনো সমস্যা নেই, তারা আমাকে ছেলের বউ করতে পারবে। বাট আমাদের বাড়িতে যখন ওরা আসে বা বিয়ের সম্বন্ধে নিয়ে আমি মাকে বলি, মা বলার পরে মা মোটামুটি রাজি হয়ে যায়, ঠিক আছে। আমি হচ্ছে আমার মায়ের কাছে একটা আপদের মতো, যে উটকো ঝামেলা বিদায় করতে পারলে বাঁচলাম। তো বাবা শোনার পরে বাবা যে না, আমার মেয়েকে তো আমি কখনো এরকমভাবে বড় করি নাই, তো আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন সবসময় মোটামুটি ভালো, তো আমার মেয়েকে হচ্ছে এরকম বাড়িতে দিলে আমার মেয়ে মানায়া চলতে পারবে না বলে আমার বাবা না করে দেয় যে আমাকে বিয়ে দিবে না। তো তারপরে সে অনেক দিন আমার পেছন পেছন ছেলেটা ঘোরে যে কেন হচ্ছে চলো আমরা একা বিয়ে করে ফেলি, বাট এটা তো আমার জন্য সম্ভব ছিল না। ছেলেটা এখন অবধি এখানে চাকরি করে, আমিও এখানে চাকরি করি। ছেলেটা এখন পর্যন্ত সে আমাকে বলে যে দেখো তোমার কি আছে না আছে এগুলো তো আমার কোনো কিছু যায় আসে না, বাট তোমাকে আমি ভীষণ ভালোবাসি, আমি চাই তুমি আমাকে বিয়ে করো। তো আমিও হয়তো বা কোথাও না কোথাও চাই যে ওর সাথে আমার বিয়েটা হয়ে যাক, কারণ 30 বছর বয়স হয়ে গেছে, বাবা মার উপরে থাকতেছি, ভাইয়ের সংসার, এখন বাবা মা যতদিন বেঁচে থাকবে ততদিন, বাবা মা চলে গেলে তো আর কেউই থাকবে না আমার, তখন তো আমার কাউকে চাই। বাট আবার একা বিয়ে করতেও খুব ভয় পাচ্ছি যে বিয়েটা একা করব, তখন হচ্ছে বাবা মা যদি না মানে, কোনো দিন বাবা মার কাছে যেতে না পারি, এরকম নানান চিন্তা ভাবনা করে এখন পর্যন্ত এভাবেই আছি। ও আমাকে বলতেছে যে আমি তোমার জন্য অপেক্ষা করব, ওর বয়স আর আমার বয়স প্রায় সেম সেম, তোমার জন্য অপেক্ষা করব, তুমি তোমার ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা করো। কিন্তু এই বিষয়ে আমি আমার ফ্যামিলির সাথে কখনোই কোনো কথা বলি নাই। তো আদৌ আমার কি করা উচিত আমি নিজেও জানি না। তো দেখি, ভাগ্যে আল্লাহ যদি লিখে থাকে ওর সাথে আমার বিয়েটা হবে তো হয়তো বা হবে, আর কিসমত যদি থাকে এভাবে বাবার বাড়িতে সারা জীবন থাকবো, সবার কাছে উটকো ঝামেলা হয়ে, সেটাই হয়তো বা থাকবো। তো এখনও আমি কিছুই জানি না। তো এটাই ছিল আপুর গল্পটা। তো এখান থেকে আমি একটু বলবো
যে আপুর বাবা মায়ের উচিত ছিল যে টাকা পয়সা না থাকলেও, যেহেতু ছেলেটা বা ছেলেটার ফ্যামিলি মেনে নিছে, আপুকে মেনে নিয়ে বিয়ে করতে চাচ্ছে, বা ছেলেটা 1-1.5 বছর যাবত আপুর পিছনে ঘুরতেছে বা ওয়েট করতেছে আপুর জন্য সব কিছু জেনে, তো তার কাছে বিয়ে দিয়ে দেওয়াটা উচিত। আর আপুকে একা বিয়ে করাটা, সেটা আমি কিছু বলবো না, কারণ এটা তার একান্তই নিজস্ব ডিসিশন হওয়া উচিত, সে কি আদৌ বিয়েটা একা করবে কি করবে না। তো যাই হোক, আপনারা আপনাদের মতামত অবশ্যই দিবেন যে আপুর কি করা উচিত। হয়তোবা এখান থেকে আপু নিজের নিজের জন্য ভালো কিছু ডিসিশন নিতে পারবে আপনাদের কমেন্টগুলো পড়ে। তো এটাই ছিল আজকের গল্পটা। কেমন লাগলো সেটা জানাবেন কমেন্ট করে। এটা গল্প না, একজন মানুষের জীবনের চলমান একটা ঘটনা এখন পর্যন্ত চলতেছে। তো বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, কমেন্টে অবশ্যই গল্প নিয়ে কমেন্ট করবেন, গল্পের মন্তব্য নিয়ে, আপনি গল্প শোনার পরে আপনার কি মনে হলো সেটা নিয়ে। আর বাকি যারা উপন্যাস শুনতে পছন্দ করেন এবং বড় কোনো গল্প শুনতে চান, তারা যদি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে কমেন্ট বক্সে, যদি আপনাদের ভালো লাগে সেখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে, সেখানে নতুন অনেক গল্প আছে, সেখানে উপন্যাস আছে রোম্যান্টিক, চাইলে শুনতে পারেন। তো আজকের জন্য এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, শুভরাত্রি।